আশা করি ভালো আছেন। আজকে আমি ইমান আমান নীতি নৈতিকতার ধারাবাহিক আলাপের তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে এসে যে সমস্ত আলোচনা আমি করব সেগুলা কিছু বিদেশি টেনে আনতে হবে। আমাদের যে নীতি নৈতিকতা যেটা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আর সর্বাত্মক যেটা সংক্রামক ব্যাধির মতো আমাদের নীতি নৈতিকতা বা ইমান আমান। আচ্ছা, শুরু করে নীতি নৈতিকতা এটা সৃষ্টি হয় একটি সমাজ ব্যবস্থার একেবারে বুনিয়াদি বা চিরায়ত বহু বছরের উৎপাদন ব্যবস্থার সৃষ্টি, যে সমাজ, যে কালচার, যে সংস্কৃতিটা, এখান থেকে নীতি নৈতিকতার সৃষ্টি হয়। জ্ঞান বা বুদ্ধি বা সহজ কথায় ইমান, এটা সৃষ্টি হয় একটি দেশের বুনিয়াদি উৎপাদন ব্যবস্থার শ্রেষ্ঠ যে সমাজ, সে সমাজ থেকে। সে সমাজের আবার ঊর্ধ্বতন স্তর হইতে তার রাজনৈতিক প্রতিষ্ঠান। যা হোক, এশিয়ার ভিতরে আমরা ভারতবর্ষের কথাটা দিয়ে আলাপ করব। বাংলাদেশ এখানে এই আলাপের বিষয় ওভাবে মুখ্য হবে না, মুখ্য হবে ভারতবর্ষ নিয়ে। ভারতবর্ষের ইতিহাস ইংরেজের পূর্বে বহু বেজাতি অন্য জাতির লোকেরা এদেশে এসছে, শাসন করছে। শাসন তো নয়, শোষণ করছে। তার ভিতরে উল্লেখযোগ্য মোগল বংশ থেকে, মোগল বংশেরও আগে তাদের যে এখানে কার্যকলাপ ছিল, তারা যেটা চাইতো, তাদের যেটা আশা ছিল, সেটা নিছক ভারতবর্ষের সম্রাট হওয়া, নবাব হওয়া নয়। তাদেরও প্রয়োজন ছিল। তাদের প্রয়োজন মেটাতে গিয়ে তারা আমাদের এখানে যে উৎপাদন ব্যবস্থা চালু করেছিল, সেই চারুকলারই একটা সংস্কৃতি বা কালচার বা নীতি নৈতিকতার সৃষ্টি হয়েছে। নীতি নৈতিকতা একটা দেশের উৎপাদন ব্যবস্থার ভেতরেই এর জন্ম হয়। নীতি নৈতিকতা বাহির থেকে আমদানি করা যায় না, বিদেশ থেকে বা কোনো কারখানায় এর সৃষ্টি হয় না। আমাদের যে নীতি নৈতিকতার সৃষ্টি হয়েছে, এটার পেছনে কারণ হলো ভারতবর্ষ বা বাংলাদেশ কোনোদিন স্বদেশী কোনো নেতৃত্ব পায় নাই। বহিরাগত বিদেশিরা এখানে এসছে, এবং বিদেশিদের যে স্বার্থ ছিল, ওই স্বার্থ ছিল না বাংলাদেশের মানুষের উন্নয়ন, মান উন্নয়ন, বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এটা তাদের উদ্দেশ্য ছিল না। তারা একের পর এক এসছে, লড়াই করছে, মারামারি করছে, খুনাখুনি করছে বাংলা নিয়ে, ভারতবর্ষ নিয়ে। এটাই আমাদের যুবক বা এটাই আমাদের ইতিহাস। আমাদের আর কোনো ইতিহাস নাই। আমাদের ইতিহাসটা হচ্ছে কি, বহিরাগতদের আক্রমণ এবং স্থানীয়ভাবে এর কোনো প্রতিরোধের যে সমস্ত রণনীতি, রণকৌশল ছিল, এইসব। আর কোনো ইতিহাস এদেশে পাবেন না খুঁজে। সব বহিরাগতের আগমন, জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকা, জোরপূর্বক আমাদের সব কিছু হরণ করা। এটা ইংরেজদের আগে এটা প্রচুর ছিল, বেশি দেখা গিয়েছে। ইংরেজদের সময়ও দেখা গিয়েছে। আমাদের যে নীতি নৈতিকতাটা, এটা আমরা এখান থেকে পেয়ে আসছি। আমাদের
সেকালের তরুণ তরুণীরা বা বর্তমান পর্যন্ত যেটা আমাদের দেশের শাসন চলেছে, সে শাসনটা বহিরাগতদের। আমরা স্বদেশী শাসন কখনো পাইনি। তবে ৭১-এ একটা প্রচেষ্টা ছিল, ৭১-এর প্রচেষ্টাটা সফল হয়েছিল। ৭১-এর প্রচেষ্টা ৭১ একটু বিতর্কিত আছে। একটু মনে রাখবেন, কোনো কিছু করতে হলে, একটা ভর উত্তোলন করতে হলে একটা লক্ষ্যে লাগে। সে একটা ভর যখন আমি উত্তোলন করবো, একটা সহযোগিতা লাগে। কাজেই সহযোগিতা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। এখন এই সহযোগিতাটা ভারতবর্ষে যারা করেছে, আমরা যারা করেছি, আমাদের এই সহযোগিতার পিছনে উদ্দেশ্যটা কী ছিল, এটাকে বিচার করতে হবে। সবসময় বিদেশিদের আক্রমণ হয়েছে, ৭১-এও বিদেশিদের আক্রমণ হয়েছে। ৭১-এর প্রতিরোধ করছে এদেশের লোকেরা। এদেশের লোকেরা প্রতিরোধ করতে যেয়ে কিছু সহযোগিতা নিতে হয়েছে পার্শ্ববর্তী দেশ থেকে। এর অর্থ এই নয় যে কারো সহযোগিতা নিলে তার গোলাম হব। আবার একটা কথা আছে, হ্যাঁ, আধুনিক যে সমস্ত সহযোগিতা নেওয়া হয় বিভিন্ন কাজে, তার একটা চুক্তি করতে হয়। নিঃস্বার্থ কোনো সহযোগিতা পাওয়া যায় না। আমাদেরও ৭১-এ ওভাবে কিছু স্বার্থের বিনিময়ে আমাদেরও চুক্তি হয়েছিল, আমরা স্বাধীন পেয়েছি। এখন যুদ্ধ পুরা ইতিহাস, হাজার বছরের এদেশের ভারতবর্ষের যে হাজার বছরের ইতিহাস, এই ইতিহাসটা যদি আমরা পর্যালোচনা করি, দেখা যাবে যে এখানে যুদ্ধ, এখানে লুটপাট, এমনকি বহিরাগত পর্তুগিজরা যে এখানে এসছে, ইউরোপিয়ানরা যে এখানে এসছে, সেটা ডাকাতি করতে আসছে। ভাস্কো দা গামা এরা এদেশে এসছে দেশ আবিষ্কার। এটা একটা ভুয়া কথা, দেশ আবিষ্কার না, লুটপাট, ডাকাতি, স্রেফ ডাকাতি। এদেশের মানুষ ধরে নিত, দাস ধরে নিত ইউরোপিয়ানরা। এখন আমরা দেখছি কি, আমাদের ইতিহাসটা কি? আমাদের ইতিহাসটাই হচ্ছে এইসব ব্যাপার স্যাপার, এই যুদ্ধের কাহিনী। কাজেই আমাদের যে একটা নীতি নৈতিকতার সৃষ্টি হবে, এটা কখনো সুযোগ হয়নি। এবং যে নীতি নৈতিকতার সৃষ্টি হয়েছে, তার একটা উদাহরণ দিতে গেলে হয় কি, যে আমরা দেখেছি এদেশে মাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, এক ভাই আর এক ভাইকে জবাই করে দিচ্ছে, এক দল আরেক দলকে নির্মম হত্যা বা যুদ্ধে লিপ্ত হচ্ছে। এটা আমরা কোথায় পেলাম? এটা আমাদের বহিরাগত যারা এদেশে আসছে, তাদের কার্যকলাপই এই নীতি নৈতিকতার সৃষ্টি হয়েছে। এবং আরও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেক্সের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সব ক্ষেত্রে একটা নগ্নতা, একটা উগ্রতা পরিলক্ষিত হচ্ছে বর্তমানে। এটা অনেক বেশি। কাজেই সেক্সের বিষয়ে যে সমস্ত নীতিহীন কার্যকলাপ আমাদের দেশে হয়ে আসছে, আপনারা সবাই জানেন। এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এখানে কোন ধরনের আচরণ হচ্ছে, এগুলো ওই যে পূর্বতন বিভিন্ন ব্যবস্থারই সৃষ্টি হলো আমাদের নীতি বা নৈতিকতা। আমরা সেক্সের ক্ষেত্রে যে বিকৃতিটা দেখি, এই বিকৃতিটা এলো কিভাবে? কে আমাদেরকে শিখিয়েছে? সর্বাত্মক বিকৃতি। এই বিকৃতিটা এসছে এই বহিরাগত যারা এসছে, তাদের যুদ্ধ সংঘাত, তাদের থেকেই এই সংস্কৃতিটা সৃষ্টি হয়েছে। এমনকি ৭১-এর যুদ্ধ বলেন বা পৃথিবীর বিভিন্ন দেশের যে সমস্ত যুদ্ধ বলেন, ইউরোপের দিকে যদি তাকান, ইউরোপের শাসা জাতির একটা আছে, ইতিহাস আছে। আবার এশিয়ার দিকে যদি তাকান, বাংলাদেশের দিকে যদি তাকান, এখানে স্বদেশী কোনো ইতিহাস নাই, স্বদেশী কোনো
আন্দোলন যা হয়েছে বহিরাগতদের সাথে হয়েছে, এবং আমরা এখান থেকে দেখে আমরা শিখেছি এই উগ্রতা। আমাদের নীতিতে আসছে এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ, আমাদের নৈতিকতার সৃষ্টি হয়েছে এই সব দেখে। আমরা কোনদিন স্বাধীন কোনো নেতা, স্বাধীন কোনো পার্টি, স্বাধীন দেশ হতে পারেনি, যারই প্রেক্ষিতে আমাদের পদে পদে সব জায়গায় আমাদের কার্যকলাপটা নীতিহীন হচ্ছে। এমনকি পৃথিবীর ইউরোপের প্রচুর পরিবর্তন হয়ে তারা এখন বিশ্বের সেরা জাতি। এশিয়ার ভারতবর্ষ বা বাংলাদেশের অবস্থানটা কোথায়? সেই ফিউডাল কালচারটা, ফিউডাল ব্যবস্থাটা। এদেশে এই সামন্ত আচরণটা, সামন্ত ক্যারেক্টারটা, সামন্ত চরিত্রটা সর্বস্তরে, যুবকদের ভিতরে, ইয়ংদের ভিতরে, রাজনৈতিক দলের ভিতরে, উচ্চশিক্ষিত, অর্ধশিক্ষিত বা প্রলেতারিয়েত, সবার ভিতরে যে আচরণটা, যে মোটিভটা, যেই ভাবনাটা, এটা কিন্তু সামন্ত। এটা কোনো পুঁজিবাদী বা বুর্জুয়া ব্যবস্থা এখানে সৃষ্টি হয়নি। কাজে এখানে আধুনিক বুর্জুয়া কোনো কালচারের সৃষ্টি হয় নাই। এখানে যেটা হয়েছে, যেটা পেয়েছি আমরা, সেটা সামন্ত চরিত্র। যেটা সামন্ত চরিত্রই হলো সামন্ত নৈতিকতা, সামন্ত নীতিকতা ও নৈতিকতা আমরা দেখছি। কাজেই আমাদের এখানে অনেকে অসন্তুষ্ট হয়ে পড়েন, উদ্গ্রীব হয়ে পড়েন, দুশ্চিন্তা পড়েন। কেন এই বিমর্ষ, লোমহর্ষক বিকৃতিগুলো কেন হচ্ছে? দায়ী করছে প্রতিটি মানুষকে। কিন্তু এখানে যে ভুলটা হচ্ছে, এটা হলো ইতিহাস আমাদের এগুলো শিখিয়েছে। ইতিহাস থেকে আমরা এগুলো শিখেছি, এর বাহিরে আর কিছু না। কাজেই যারা আমরা নৈতিকতা এবং নীতির ব্যাপারে ঘৃণা পোষণ করছি, সমাজের যুবকদেরকে নিন্দা বকে ছড়াচ্ছি, আমাদের বোঝা উচিত এগুলো কেন এলো এবং কিভাবে এলো। এগুলোই সবসময় পরাজাতির শাসন এবং সবসময় যুদ্ধের থেকেই আমাদের এই ক্যারেক্টারটা সৃষ্টি হয়েছে। সে মনে করেন ইরান যুদ্ধ হচ্ছে, তার মধ্যপ্রাচ্যের যুবকরা কি শিখবে? ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমরা খুব একটা জানতে পারি না। আবার গাজার শিশু সন্তান, গাজার যারা এখন জীবিত আছে, তাদের সংস্কৃতিটা কি হবে? তারা কি শিখবে? যুদ্ধ তাদের কি শিখিয়েছে? যুদ্ধ তাদের হিংস্রতা শিখিয়েছে। কাজে মানব জাতির যে নীতি নৈতিকতা, এটা সৃষ্টি হয় সমাজের সংগ্রাম থেকে। সমাজের শ্রেণীর সংগ্রাম থেকেই মানুষের নীতি নৈতিকতার সৃষ্টি হয়। বাংলাদেশের নীতি নৈতিকতা কোথার থেকে এলো? বাংলাদেশের নৈতিকতা হাজার বছরের যুদ্ধের ইতিহাস থেকে আমাদের দেশের নীতি নৈতিকতা, ঈমান আমান সৃষ্টি হয়েছে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা আমি একটু পরে বলছি। এখন এদেশের শোষকরা ক্ষমতার লড়াইটা বেশি করে, এবং ক্ষমতা পাওয়ার জন্য না করে এমন কিছু নাই। যেমন ৭১-এ ক্ষমতা পাওয়ার জন্য ওই যে কিছু পাওয়ার জন্য, যেমন দেখবেন সনাতন ধর্মে বা সব ধর্মেই বলি আছে, বলি দেয়, বলি দিয়া রক্ত দান করে ভগবানকে। কাজে এটা সে পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য? স্বর্গ পাওয়ার জন্য বা সন্তুষ্টি পাওয়ার জন্য। আমাদের সামাজিক ব্যাপারে দেখবেন ওই যে ভোগ দেওয়ার মতো, ওই যে ক্ষমতা পাওয়ার জন্য ভোগ দেয়। এটা জমিদার যুগেও ছিল, এটা ইংরেজদের সময় ছিল, এটা আজও আছে। এই ভোগটা কি? নারী ভোগ দেয়। পাকিস্তানের যুদ্ধের সময় বিরোধীরা পাকিস্তান ঠিক রাখার জন্য তারা পাকিস্তানিদেরকে নারী ভোগ দিয়েছিল।
বাঙালি মহিলাদেরকে দিয়েছিল। বাঙালি মহিলাদের ইচ্ছার বিরুদ্ধে ধরে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়েছিল। এটা ভোগ। কাজী এই যে ভোগ দেওয়ার প্রথাটা এলো কেন? কিছু পাওয়ার জন্য, এবং ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা নর বলি, পাঠা বলি, মহিষ বলি, গরু বলি, তারপরে অনেক কিছু করি। কাজে আজকের সমাজ যে আমরা কিছু পাওয়ার জন্য ভোগ দেই, ভোগটা কিভাবে দেই? আমরা ভোগের পাশাপাশি কিছু বস্তু দেই। আপনার যে ইউনুস সাহেবদের যে ছাত্রদেরকে নিয়ে যে যে জুলাই বিপ্লব, এটা বিতর্কিত বিষয় আছে। জুলাই বিপ্লবে ভোগ দিল কি? আমেরিকাকেও কেই ভোগ দিল তাদের তাদের সমর্থন এবং গদিতে আসার জন্য। যে চুক্তি হলো সেই চুক্তিতে বন্দরের চুক্তি এবং পার্বত্য চট্টগ্রামের ঘাঁটি। তো এটা তো ঠিক আমাদের যে ভগবানের কাছে যেভাবে নারী ভোগ দেওয়া হয় সেরকম না, পুরা সেরকম। দেশের স্বার্থে, দেশের ক্ষমতা লাভের ক্ষেত্রে এবং ভারত সম্প্রসারণকে এখান থেকে উচ্ছেদ করতে, হাসিনাকে তাড়িয়ে দিতে সে করলো কি? আমেরিকাকে ভোগ দিল। কি ভোগ? পার্বত্য চট্টগ্রামের ওখানে ঘাঁটি, শহর, বন্দর ইত্যাদি। এটা আমরা সবাই জানি। কাজে এই যে ভোগ দেওয়ার সংস্কৃতিতে থেকে আমাদের কি নীতিটা হবে? আমাদের ইতিহাস আমাদের কি নীতি শিখিয়েছে, কি নৈতিকতার সৃষ্টি করিয়েছে? কাজে কোনো কালে বাংলাদেশের মানুষ কোনো সুষ্ঠ নীতি, নৈতিকতা, ইমান আমান এটা শিখতে পারে নাই। যে এই হলো আমাদের ইতিহাস। এখানে সহজ উদাহরণ দেওয়া যায়। এই যে গ্রামে একটা কথা আছে, শতালু বাবা, শতালু মা, সৎ মা, সৎ বাবা। কাজে আমরা যে মানুষ হয়েছি, আমাদের সৎ মা পায়নি, সৎ পিতা পায়নি। এদেশের মানুষ শতালু মায়ের কাছে লালিত পালিত হয়েছে, শতালু বাবার কাছে লালিত পালিত হয়েছে। কাজে আমাদের নীতি, নৈতিকতা, আমাদের ক্যারেক্টারটা সেভাবে। আমরা কোনো আপন লোক পাইনি। মা আমাদের আপন ছিল না, বাবা আমাদের আপন ছিল না। আমি বড় হয়েছি, বড় হওয়ার পরে আমার মস্তিষ্কে কোন ধরনের মেন্টালিটি কি আসবে, এই যে নীতি নৈতিকতার ব্যাপারে আমরা উদ্বিগ্ন এবং এটা নিয়ে হরহ কথা বলি। এই নীতি নৈতিকতা, ইমান আমান সৃষ্টি হয়েছে আমাদের আপন মায়ের ঘরে। আমরা বড় হই নাই, আপন বাবার ঘরে আমরা বড় হই নাই, বড় হয়েছি সৎ বাবা মা। কাজে সৎ বাবা মা বলছি, আমাদের কোনো আপন রাজনৈতিক দল গড়ে ওঠে নাই, আমাদের কোনো আপন অভিভাবক ছিল না। সবসময় বিদেশি অভিভাবকদের হাতে আমরা লালিত পালিত হয়েছি। সেইভাবে আমাদের নীতিটা, সেইভাবে আমাদের ক্যারেক্টারটা, সেইভাবে আমাদের নৈতিকতা, সেইভাবে আমাদের ইমান আমানেরও সৃষ্টি হয়েছে। এটা দূর হবে কিভাবে? এটা দূর হয় আপন সৃষ্টি করতে হবে। নিজ জাতির নেতাদেরকে ক্ষমতা বসাতে হবে, নিজ জাতির ভিতর থেকে দল গঠন করতে হবে, সে হবে আমার আপন। এই আপন দল, আপন পার্টি, আপন জন আমরা কোনো কালে পাইনি। চলেন এই আপন পাওয়ার সংগ্রামটা করতে হবে। আমি বিভিন্ন আলাপে যে একই কথা, একই ধরনের কথা বলে আসছি, আজকে আমার একটু বলতে, একই কথা বারবার বলতে ইচ্ছা হচ্ছে না। আমাদের আপন পার্টি, আমাদের আপন মা বাপ একটা দেশের কমিউনিস্ট পার্টি, একটা দেশের শ্রমিক মজদুর শ্রেণীর দল হচ্ছে আপন। এর বাইরে কোনো আপন নাই। পেটি বুর্জুয়া, দালাল বুর্জুয়া, এরা আমাদের শতালু সম্পর্ক। একমাত্র শ্রমিক মজদুর শ্রেণীর নেতৃত্বে যে কমিউনিস্ট পার্টি বা ওয়ার্কার্স পার্টি সৃষ্টি হয়, ওইটা একটা জাতি আপন, আমাদের আপন। কাজে এই আপন মা বাবা যতদিন আমরা সৃষ্টি করতে না পারবো, ততকাল আমাদের
বহিরাগতের শাসনে শাসিত হতে হবে এবং বহিরাগতদের সন্তুষ্টির জন্য ভোগ দিতে হবে। দেশের সম্পদ, দেশের নারীও ভোগ দিতে হবে। আমার তৃতীয় পর্ব ছিল, আমার এই আলাপের বিষয় ছিল ঈমান আমান বা নীতি নৈতিকতার অভাবের নেপথ্যের কারণ। তার তৃতীয় পর্ব এখানে শেষ করলাম এবং তৃতীয় পর্ব শেষ করার পরে কথাটা আবার বলি, সৎ অসৎ শতালু বাবার ঘরে আমরা লালিত পালিত হয়ে আসছি। আজও এই আজকের দিনটি পর্যন্ত আমাদের আপন মা বাবা নেই। আমাদের বহিরাগত লালিত পালিত যে সমস্ত দল, যে সমস্ত নেতা, তাদের ঘরে আমরা মানুষ হচ্ছি। কাজেই এখানে আমাদের নীতি নৈতিকতার কালচারটা কীভাবে হওয়া সম্ভব না। তো থ্যাংক ইউ। আবার আলাপ হবে এই ব্যাপারে।